দেখে নেব খেলা সময়ের শিরোনাম। বিসিবির কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে নতুন বোর্ড গঠনের আহ্বান খালেদ মাহমুদ সুজনের। মাঠে নিয়মিত খেলা রাখতে আমিনুল হকের দৃষ্টি আকর্ষণ। নিজেদের পায়েই কুড়াল চালালো নিউজিল্যান্ড। সুবিধাজনক অবস্থানে থেকেও ইংল্যান্ডের কাছে হারল 4 উইকেটে। ব্ল্যাক ক্যাপদের হারে বিশ্বকাপে টিকে রইল পাকিস্তান। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই সিডনিতে অনুশীলন বাংলার মেয়েদের। এএফসি নারী এশিয়ান কাপের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি। 3 মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু মিশন। ক্রীড়াঙ্গনকে আবারও ঢেলে সাজানোর প্রত্যাশা নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। সাবেক ক্রীড়াবিদদের কর্মসংস্থান তৈরিতে দেওয়া হবে অগ্রাধিকার। এবং চ্যাম্পিয়ন্স লিগে আবারও রিয়াল মাদ্রিদকে পেল ম্যানচেস্টার সিটি। রাউন্ড অফ 16-এর ড্র অনুষ্ঠিত। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পথে পিএসজির বাধা চেলসি। দেখছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বর্তমান বোর্ডের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে নতুন করে নির্বাচিত বোর্ড গঠনের আহ্বান জানিয়েছেন সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। তবে মাঠে যেন নিয়মিত খেলা থাকে সেই দিকে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন সুজন। এদিকে বর্তমান কমিটি আশাবাদী নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার। আর ঈদের পর অস্ট্রেলিয়া থেকে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে আসবেন বলে জানিয়েছেন বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। থমথমে ক্রিকেট বোর্ড, সভাপতি আমিনুল ইসলাম আছেন ছুটিতে। দেখা পাওয়া কঠিন পরিচালকদের, যতটা অন্তরালে থাকা যায়। সরকার পরিবর্তনের পর দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোর বড় পদে পরিবর্তন এসেছে। জোরালো গুঞ্জন পরিবর্তনের হাওয়া লেগেছে বিসিবিতেও, কিন্তু সেটা কতটা যুক্তিসঙ্গত? বর্তমান কমিটির কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে নতুনভাবে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক পরিচালক। এই ক্রিকেট বোর্ডটা বিগত যেই কয় মাস হয়েছে আমি মনে করি না যে রান ইট ভেরি প্রপারলি, কারণ ঘরোয়া ক্রিকেট হচ্ছে না, আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি, আরও অনেক কিছু হচ্ছে যেগুলা আমার মনে হয় না ক্রিকেটের জন্য ভালো হয়েছে। কিছু নতুন একটা সরকার এসছে, নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আসছেন, উনি ওনার মতো করে চিন্তা করবেন যে কীভাবে করলে কারা আসলে ক্রিকেট বোর্ডের জন্য ভালো হবে। ইলেকশনে যদি প্রপার হয়, যার যোগ্য তারাই আসবে, সেটা তখনই মানুষই বেছে নেবে যে কারা আসলে যার যার জায়গায় ঠিকমতো মানুষ নিয়ে আসতে পারলেই হবে। যেভাবেই হোক ইলেকশন তো একটা হয়েছে, সেটা নিয়ম ভেঙে হয়েছে বা যেভাবে হয়েছে, ইলেকটেড বোর্ড এটা কীভাবে সরানো যাবে বা চেঞ্জ, এটা সরকারই ঠিক করবে। তারপর হলে একটা আমার মনে হয় যে ইলেকটেড বোর্ড আসাটাই আমার মনে হয় সবচেয়ে কাম্য সবার কাছে। নতুন কমিটির ডামাডোলে বন্ধ মাঠের ক্রিকেট, আবারও রাজনৈতিক পট পরিবর্তনে কমিটি নিয়ে চলছে নানা গুঞ্জন। সাবেক এই পরিচালকের প্রত্যাশা, সবকিছুর আগে নিয়মিত করতে হবে মাঠের ক্রিকেট। ক্রিকেট বোর্ড চলার থেকে সবচেয়ে বড় ইম্প্রুভ হচ্ছে খেলাটা চলা, যেটা মাঠে হচ্ছে না, খেলাটা হচ্ছে না, দেশের ক্রিকেটের জন্য প্রবলেম। ইন্টারন্যাশনাল ক্রিকেট তো হচ্ছে, কিন্তু আমরা যদিও ওয়ার্ল্ড কাপ খেলিনি, বাট তারপরও ঘরোয়া ক্রিকেট হচ্ছে না, এটা খুবই বড় ব্যাপার একটা। অনেকে এসেছেন গেছেন, আসবেন যাবেন, এরকমই হবে, বাট ক্রিকেট চলতে হবে। বাট এমন যদি হয় ক্রিকেটই না চলে তাহলে তো সমস্যা, সত্যি কথা বলতে গেলে। তো আশা করি যে এই চেয়ারের খেলাটা বন্ধ করে ক্রিকেটটাকে আমরা ফিরে আসবো, মাঠে ক্রিকেটটা হবে, এটাই ইম্পর্টেন্ট। কবে নাগাদ দেশে ফিরতে পারেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশের ক্রিকেটাঙ্গনে। একই সঙ্গে বর্তমান কমিটি কিভাবে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে কাজ করবে সেটা নিয়েও প্রশ্ন আছে। তবে সহ সভাপতি ফারুক আহমেদ আশাবাদী সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার। সবসময় যে সম্পর্ক একরকম থাকবে তখন ওটা ঠিক না, বাট এটা সবসময় ইমপ্রুভ করা সম্ভব। একটা গোলে আমরা এগিয়ে যাচ্ছি, বাংলা ক্রিকেটের উন্নতি এবং বাংলাদেশ ক্রিকেট। এই জন্য আমার মনে হয় আরেকটু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হলে ভালো হয়। আমি যতদূর জানি ওনার সাথে কথা হয়েছে, উনি ঈদের পরে আসবেন বলেছেন। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে উপস্থিত হয়ে এসব কথা বলেন তারা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবারে টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। নিউজিল্যান্ডের হারের সুবাদে পাওয়া সুযোগ কাজে লাগাতে মাঠে নামবে পাকিস্তান। ক্যান্ডিতে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচ শুরু হবে শনিবার সন্ধ্যা 7:30টায়। টি-20 বিশ্বকাপের সুপার 8-এর গ্রুপ 2-তে 1 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ আছে পাকিস্তান, আর 3 পয়েন্ট নিয়ে 2-এ নিউজিল্যান্ড। তবে নেট রান রেটে মাইনাসে আছে পাকিস্তানিরা, অর্থাৎ সেমিফাইনালে যেতে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে সালমান আলীর দলকে। পাল্লে কেলেতে আগে ব্যাটিং করলে জয়ের ব্যবধান হতে হবে 64 রানের, আর পরে ব্যাটিং করলে জিততে হবে 13 ওভার 1 বলের মধ্যে।
গুরুত্বপূর্ণ ম্যাচে স্পটলাইটে সাহিবজাদা ফারহান 283 রান নিয়ে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। আর 37 রান করতে পারলেই বিরাট কোহলিকে টপকে টি-20 বিশ্বকাপের এক আসরের সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়বেন পাকিস্তানি ওপেনার। ক্যান্ডির কন্ডিশনে দাপট দেখাবেন স্পিনাররাই। সে হিসেবে লঙ্কানদের চেয়ে কিছুটা এগিয়ে মেন ইন গ্রিন। জ্বলে ওঠার অপেক্ষায় উসমান তারিক, সাইম আয়ুব, শাদাব খানরা। এদিকে আগেই ছিটকে যাওয়া দাসুন সানাকার দল চাইবে জয় দিয়ে আসরটা শেষ করতে। টি-20 বিশ্বকাপ না জিতলে চাকরি চলে যাবে গৌতম গম্ভীরের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের বাঁচা মরার ম্যাচের আগে এমন ভবিষ্যৎবাণী সাবেক ইংলিশ পেসার স্টিভ হারমিসনের। মূলত নিজের একগুঁয়ে মনোভাব আর কোচিং স্টাফে বিদেশিদের রাখার কারণে ভারতীয় দলের কোচিং পদে গম্ভীরের টিকে থাকা কঠিন বলে মন্তব্য করেন হারমিসন। রোববার ইডেন গার্ডেন্সে অগ্নি পরীক্ষা টিম ইন্ডিয়ার। ঘরের মাঠ বলেই চাপ বেশি থাকবে স্বাগতিকদের ওপর। সেমিফাইনালে উঠতে হলে জিততে হবে এমন এক সমীকরণের সামনে আলোচনা হচ্ছে দলটার হেড কোচ গৌতম গম্ভীরকে নিয়ে। সাদা পোশাকে মেন ইন ব্লুদের পারফরমেন্সে আগে থেকেই নড়বড়ে ছিল তার চাকরি। টি-20 বিশ্বকাপে ব্যর্থ হলে সে অনিশ্চয়তা বাড়বে আরও বেশি। তবে সেমিতে উঠলেও গম্ভীরের ভবিষ্যৎ অনিশ্চিত বলে মন্তব্য করেছেন সাবেক ইংলিশ পেসার স্টিভ হারমিসন। শুধুমাত্র ক্যারিবীয়দের হারালেই চলবে না, বিশ্বকাপ জয়েরও বিকল্প নেই ভারত কোচের সামনে। এক সাক্ষাৎকারে এমনটাই জানান এই ক্রিকেট বিশ্লেষক। গম্ভীরকে পছন্দ করার কারণ কম, তবে তাতে ওর কিছু যায় আসে না। ইগো না থাকলে ভারতের কোচ হিসেবে সফল হওয়া সুযোগ কম। এই বিশ্বকাপ না জিতলেই ওর চাকরি চলে যাবে। তবে আমি ওর কোচিংয়ের পদ্ধতি পছন্দ করি। অথচ এই গম্ভীরের কোচিংয়ে প্রায় এক বছর ধরে কোনো টি-20 সিরিজ হারেনি ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির পর জিতেছে এশিয়া কাপ শিরোপাও। এরপরেও কেন এমন অনিশ্চয়তা? হারমিসন ব্যাখ্যা করেছে কারণটাও। মূলত নিজের একগুঁয়ে মনোভাব আর কোচিং প্যানেলে শুধুমাত্র নিজের পছন্দের মানুষকে সুযোগ দেওয়াটাই ঝুঁকিপূর্ণ করে তুলেছে চাকরির ভবিষ্যৎ। ভারতের লিজেন্ডারি ক্রিকেটারদের বাদ দিয়ে সে মর্কেল, টেন ডয়েস্টেটদের দিয়ে কোচিং স্টাফ সাজিয়েছে। তার চোখে এরাই বিশ্বসেরা। ও যাদের চায় তাদের প্রতি সৎ থাকে। তবে ভালো কোচের সংজ্ঞা হচ্ছে ভুল মেনে নিয়ে পরিবর্তন আনা। আমার মনে হয় না গম্ভীরের এই গুণ আছে। রোববার মেন ইন ব্লুদের হয়ে ডাগ আউটে নিজের যাত্রা শেষ করতে পারেন গম্ভীর। কলকাতায় ক্যারিবীয় পরীক্ষা উতরে গেলে আরও কিছুদিন দীর্ঘায়িত হবে তার ভবিষ্যৎ। সাব্বির মিথুন, সময় সংবাদ। এবারে ফুটবল। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সিডনির জুবিলি স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্র্যাকটিস ভেন্যুর মান নিয়ে সন্তুষ্ট আফেইদা, ঋতুপর্ণারা। অনুশীলনের মাঝে নিজেদের মধ্যে ভাগ হয়ে ম্যাচ খেলেছে বার্তার শিষ্যরা। দলে নেই কোনো ইনজুরি সমস্যাও। এএফসি নারী এশিয়ান কাপে অভিষেকের অপেক্ষায় বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো মহাদেশীয় এই আসরে জায়গা করে নেওয়ায় বাড়তি রোমাঞ্চ কাজ করছে ফুটবলারদের মধ্যে। টুর্নামেন্টে লাল সবুজের মেয়েরা জানান দিতে চান নিজেদের সক্ষমতার, যার জন্য চাই পর্যাপ্ত প্রস্তুতি। আর নিখুঁত প্রস্তুতির প্রথম শর্ত একটি আদর্শ মাঠ। সেখানেই অনন্য আয়োজক অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের আগে এএফসির সূচি অনুযায়ী অনুশীলনের জন্য সিডনির জুবলি স্টেডিয়াম পেয়েছে নারী ফুটবল দল, যা মনে ধরেছে আফিদা, ঋতুপর্ণাদের। এই মাঠে সিডনি পর্বের ম্যাচগুলোর জন্য অনুশীলন করবে পিটার বাটলার শিষ্যরা। সিডনির বৈরী আবহাওয়ার কারণে অনুশীলনে বেগ পেতে হয়েছে নারী দলকে। তার মাঝে প্রায় 1.5 ঘন্টার অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ঋতুপর্ণা, আনিকারা। এর আগে অস্ট্রেলিয়ার ওমেন্স এ লিগের শক্তিশালী দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে ক্লোজ ডোর ম্যাচ খেলেছে নারী ফুটবল দল। আর এই ম্যাচের ফলাফল নিয়ে সন্তুষ্ট কোচিং প্যানেল। এত সুন্দর মাঠ, এত সবকিছু অর্গানাইজ, মানে আসলে মাঠ দেখেও আমাদের না প্লেয়ারদেরও ভালো লেগেছে। তারা মানে চাচ্ছে যে প্রতি মুহূর্ত যদি ট্রেনিং এর টাইমটা আরো বেশি থাকতো তাহলে করার জন্য, যেহেতু আজকে আমরা 2 ঘন্টার জন্য ফিল পেয়েছি। সবকিছু ওভারঅল ওকে, আইসের জন্য সবকিছু ঠিক আছে, ওয়াটারের জন্য সবকিছু রেডি। মানে মাঠে আসতেছি, জিনিসগুলো ক্যারি করে ফিল্ডে নেমে যাচ্ছি। এদিকে অনুশীলনে নিজেদের মধ্যে ভাগ হয়ে ম্যাচ খেলেছে নারী ফুটবল দল। দলে নেই কোনো বড় ইনজুরি সমস্যা। এরই মধ্যে অস্ট্রেলিয়ায় ফিজিও খুঁজে পেয়েছে নারী ফুটবল দল। দলে তেমন কোনো ইনজুরি নেই, ছোটখাটো ইনজুরি যেটা আছে আলহামদুলিল্লাহ ফিজিও আছে, ওটা রিকভারি হচ্ছে।
আর দলের পারফরমেন্স আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে, সবাই সবার বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছে, ট্রেনিং সবাই ভালোই করতেছে। আগামী 3 মার্চ এশিয়ান কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চায়নার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপের যাত্রা শুরু করবে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ। আগামী জাতীয় বাজেটের পর ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। 7টি স্পোর্টসের পাশাপাশি বাকি খেলাও অন্তর্ভুক্ত করতে চান নতুন করে স্পোর্টস কর্মসূচিতে। সাবেক ক্রীড়াবিদদের অগ্রাধিকার দিয়ে খুব দ্রুত প্রাথমিক শিক্ষাক্রমে ক্রীড়াকে বাধ্যতামূলক করা হবে বলে আশ্বাস দিয়েছেন আমিনুল হক। অভিভাবক হিসেবে সাবেক খেলোয়াড় পাওয়ায় পরিবর্তনের প্রত্যাশা বেড়েছে ক্রীড়াবিদদের। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর ক্রীড়াঙ্গনের সব কর্মকর্তাদের সঙ্গে আমিনুল হকের হয়েছে আলোচনাও। প্রথম পদক্ষেপ হিসেবে জাতীয় খেলোয়াড়দের বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসার পরিকল্পনার কথাও জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বিএনপির নির্বাচনী ইস্তেহারে দেয়া ক্রীড়াকে পেশা করার লক্ষ্যে এখন থেকেই কাজ শুরু করেছেন আমিনুল হক। প্রাথমিক শিক্ষাক্রমে স্পোর্টসকে বাধ্যতামূলক করে খুব দ্রুত সাবেক ক্রীড়াবিদদের কর্মস্থান তৈরি করার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। জাতীয় শিক্ষাক্রমে যেহেতু আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি, সেখানে ক্রীড়া শিক্ষক হিসেবে আমার এই সাবেক খেলোয়াড়রা অগ্রাধিকার ভিত্তিতে তাদের সেই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। যাদের সরকারি চাকরির বয়সসীমা থাকবে তাদেরকে আমরা সরকারি চাকরির ভিতরেই তাদেরকে নিয়োগ প্রদান করা হবে। আর যাদের সরকারি চাকরির বয়সসীমা থাকবে না, অনেকেই রয়েছেন এখানে, অনেক সাবেক স্বনামধন্য কোচ রয়েছেন যাদের অনেক ক্যাপাসিটি রয়েছে দেশের ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে বিভিন্ন স্পোর্টসকে আরো ভালো কিছু দেওয়ার, তাদেরকে আমরা চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ দান করার মাধ্যমে তাদেরকে স্থায়ীভাবে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। ক্রীড়াঙ্গন উন্নয়নে আমিনুল হকের রয়েছে বিশদ পরিকল্পনা। ক্রীড়াবিদদের কর্মসংস্থানের পাশাপাশি তৃণমূল পর্যায়ের প্রতিভাকে কাজে লাগাতে খুব শিগগিরই নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি শুরু করতে চান তিনি, যেখানে উপজেলা পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে খেলোয়াড় উঠে আসবে বিশ্বাস ক্রীড়া অভিভাবকের, যার শুরুটা 7টি ক্যাটাগরি থেকে হলেও পরবর্তী বাজেটের পর এর পরিধি আরও বাড়ানোর প্রত্যাশা আমিনুল হকের। শুধু 7টি কেন, কারণ আমরা যেহেতু প্রথম শুরু করতে যাচ্ছি ঈদের পর আমরা চেষ্টা করব নেক্সট আমাদের জুন জুলাইয়ের পরে নতুন যখন বাজেট সেশন আসবে তখন আমরা চেষ্টা করব আরো অন্যান্য ভলিবল থেকে শুরু করে হ্যান্ডবল, অন্যান্য স্পোর্টসগুলোকেও যাতে আমরা তৃণমূলের সকল পর্যায়ে যাতে আমরা শুরু করতে পারি। দেশের ভবিষ্যৎ আধুনিক ক্রীড়াঙ্গন প্রতিষ্ঠার জন্য সাবেক ক্রীড়াবিদ ও কোচদের সহযোগিতা চেয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সার্বিক সহযোগিতা চাই। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয় পরিদর্শন করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও অন্যান্য ক্রীড়া সংগঠকরা। ইফতার শেষে বিএসজের কার্যালয়ে যান তারা। এ সময় বিএসজের স্থানীয়দের সঙ্গে কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ক্রীড়া জীবনের স্মৃতিচারণ করেন আমিনুল হক এবং তামিম ইকবাল। তাদের সঙ্গে ছিলেন ইয়াসির আব্বাস। বিএসজের কার্যালয় পরিদর্শন শেষে একই ভবনে অবস্থিত বাংলাদেশ ওয়েট লিফটিং ফেডারেশনও পরিদর্শন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় তিনি এসএ গেমসের স্বর্ণজয়ী মাবিয়া আক্তার, সীমান্ত এবং ফেডারেশন কর্তাদের সঙ্গে কথা বলেন। নানা দাবি তুলে ধরেন তারা। আমিনুল হক আশ্বাস দিয়েছেন তাদের সব দাবি দাওয়া পূরণের। সাকিব আল হাসানের জাতীয় পতাকা বহনের নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, সাকিবকে খেলতে না দেয়াটা যদি তার অপরাধ হয় তবে যে কোনো শাস্তি পেতে তিনি প্রস্তুত। শুক্রবার রাজধানীর শ্যামপুরে স্থানীয় এনসিপির ইফতার মাহফিল শেষে এসব কথা বলেন তিনি। এর আগে সাকিব আল হাসান ইস্যুতে ফেসবুকে বেশ সরব ছিলেন আসিফ মাহমুদ। কেন তিনি বাংলাদেশে আসতে পারছেন না তা নিয়ে নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরেন। এর জবাব সাকিবও দিয়েছিলেন ফেসবুক পোস্টের মাধ্যমেই। সম্প্রতি আবারও সাকিব আল হাসানের দেশে ফেরার গুঞ্জন তৈরি হয়। বিষয়টি নিয়ে বিসিবি এবং সরকার যখন একটা প্রক্রিয়ার মধ্যে আছে, ঠিক তখনই এমন মন্তব্য করলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মামলা না, দুদকে কিছু অভিযোগ গেছে। সাকিব আল হাসান বাংলাদেশের জার্সি পরে বাংলাদেশের পতাকা বহন করার কোনো নৈতিক অধিকার তার নেই। এখন সেটা যদি দুর্নীতি হয়, কাউকে যদি খেলতে না দেওয়া দুর্নীতি হয়, তাহলে সেটার জন্য আমার শাস্তি হোক, আমার কোনো সমস্যা নেই। সাকিব আল হাসানকে খেলতে না দেওয়ার কারণে তার ভক্তরা গিয়ে 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ করলো এবং গতকালকে সারাদিন সেটা নিয়ে সব মোটামুটি মিডিয়ায় এক ধরনের মিডিয়া ট্রায়াল চললো। কেউ সেই অভিযোগের কারণটা কি এবং কারা দিয়েছে সেটা কেউ উল্লেখ করলো না। সেটা আজকে গণমাধ্যমে আসলো। এটা খুব দুঃখজনক।
আবারও টি-20 বিশ্বকাপ ম্যাচ প্রসঙ্গ। সুপার 8-এর নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এই হারে সেমিফাইনালের অপেক্ষা বাড়ল নিউজিল্যান্ডের। কলম্বোতে শুরুতে ব্যাট করতে নেমে 7 উইকেটে 159 রান করে ব্ল্যাক ক্যাপস। জবাবে ব্যাট করতে নেমে 3 বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় থ্রি লায়ন্স। কোনো সমীকরণ ছাড়া সেমিফাইনাল নিশ্চিত করতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি মাস্ট উইন গেম ছিল নিউজিল্যান্ডের। কলম্বোতে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে সতর্কের সঙ্গে ব্যাট চালান 2 কিউই ওপেনার। ইংলিশ পেসার জোফরা আর্চারের বলে কঠিন পরীক্ষা দিতে হয়েছে টিম সেইফার্ট ও ফিন অ্যালেনকে। পাওয়ার প্লেতে এই 2 ব্যাটারের ব্যাট থেকে আসে 54 রান। তবে সপ্তম ওভারে আদিল রশিদের শিকার হয়ে ফেরেন সেইফার্ট। 25 বলে 35 রান করেন তিনি। প্রথম উইকেট হারানোর পর উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি ফিন অ্যালেনও। 29 রানে প্যাভিলিয়নের পথ ধরেন এই কিউই। তৃতীয় উইকেটে এসে তেমন কোনো চমক দেখাতে পারেননি রাচিন রবীন্দ্র। মাত্র 11 রানে হতাশা নিয়ে ফেরেন তিনি। এরপর গ্লেন ফিলিপস ছাড়া বলার মতো ইনিংস খেলতে পারেননি কেউই। সবাই আসা যাওয়ার মধ্যে থাকলেও অন্য প্রান্তে প্রতিরোধ গড়ার চেষ্টা চালান ফিলিপস। 18তম ওভারে 39 রানে ফিলিপস ফিরলে 7 উইকেটে 159 রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ইংলিশদের চেপে ধরে কিউই বোলাররা। প্রথম ওভারে 2 রানে ফেরেন ফিল সল্ট। পরের ওভারেই লোকি ফার্গুসনের শিকার জস বাটলার। শুরুতে 2 ওপেনারকে হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় থ্রি লায়ন্স। তবে সেখান থেকে দলের বিপর্যয় কাটানোর চেষ্টা চালান অধিনায়ক হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেল। তাদের আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে 47 রান জমা করে ইংল্যান্ড। অষ্টম ওভারে ইংল্যান্ডের ছন্দ পতন করেন ফিলিপস। 26 রানে ফেরেন ব্রুক আর ব্যাথেল খেলেন 21 রানের ইনিংস। এরপর বেন্টন ও স্যাম কারানের জুটি থেকে 42 রান পায় ইংল্যান্ড। মিডল অর্ডারে দলকে বিপদে ফেলে 24 রানে ফেরেন কারান আর 33 রানে আউট হন বেন্টন। 18তম ওভারে ফিলিপসের 1 ওভারেই ম্যাচ নিজেদের ফেভারে নিয়ে আসেন রেহান ও জ্যাক্স। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে 4 উইকেট আর 3 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড। এই হারে সেমিফাইনালের অপেক্ষা বাড়ল নিউজিল্যান্ডের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সভায়। দর্শক, সৌদি আরব সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে ব্রিফিং করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সরাসরি যাচ্ছেন সেখানে। অংশগ্রহণ করেছি, যার প্রধান উপযোগ্য বিষয় ছিল সম্প্রতি ইসরায়েল প্যালেস্টিনিয়ান ভূমি দখলের নতুন পায়তারা করেছে, নতুন আইন প্রণয়ন করেছে অবৈধভাবে, এবং সেই বিষয়ে আমাদের জোরালো প্রতিবাদ এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ, এই দুটো বিষয়ের উপরে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এছাড়াও এই সফরের সময় আমি এবং জনাব হুমায়ুন কবির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের প্রধান প্রতিনিধিদের সঙ্গে আমরা আলাপ করেছি, প্রতিনিধি দলের নেতাদের সঙ্গে। এর মধ্যে রয়েছে সৌদি আরবিয়া, তুরস্ক, প্যালেস্টাইন, পাকিস্তান এবং গ্যাম্বিয়া। তারা সকলেই গত নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং তারা আশা প্রকাশ করেছেন তার নেতৃত্বে বাংলাদেশ একটা দীর্ঘকালীন রাজনৈতিক স্থিতিশীলতা এবং ব্যাপক প্রবৃদ্ধি অর্জন করতে পারবে। এছাড়াও আমরা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে কথা বলেছি। এসব দেশের সঙ্গে আমাদের সম্পর্ক জোরদারের জন্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের আলোচনা করেছি। সেই সাথে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের যে প্রার্থিতা, সেই বিষয়ে আলোচনা করেছি এবং প্রত্যেকটি দেশ আমাদেরকে বিপুল সমর্থন দিয়েছে এবং আমাদের জন্য জাতিসংঘে কাজ করবার জন্য প্রতিশ্রুতি দান করেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই জায়গা থেকে আপনার এটা আমরা কীভাবে কন্টিনিউ করব, কারণ আমাদের অনেকগুলো গ্যাপ থাকতে পারে, ইসলামের পক্ষ কিন্তু সবসময় এই সরকার অথবা এই বাংলাদেশের জনগণ ছিল, সেখানে আপনি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে ওখানে আলাপ করেছেন, ফিডব্যাকটা। দেখুন, বাংলাদেশের যে পজিশন
প্যালেস্টাইনের উপরে, এটা দ্ব্যর্থহীন। আমরা সম্পূর্ণভাবে প্যালেস্টাইনের পক্ষে। আমরা চাই যে 1967 সালের আগের যে বর্ডার ছিল সেই বর্ডার অনুযায়ী এবং পূর্ব জেরুজালেমকে ক্যাপিটাল হিসেবে, রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হোক, এটা আমাদের পজিশন। এবং প্যালেস্টিনিয়ানদের যে ইনএলিয়েনেবল রাইটস টু স্টেটহুড, সেইটার ব্যাপারে আমাদের যে চিরকালের শুরু থেকে বাংলাদেশের জন্মলগ্ন থেকে যে আমাদের অবস্থান, সেই দৃঢ় অবস্থান থাকবে। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এই বিষয়ে ব্যাপক এবং বিশেষ উদ্যোগ নিয়েছিলেন, সেটা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। প্যালেস্টাইনের প্রশ্নে আমাদের অবস্থান দ্ব্যর্থহীন এবং কোনোভাবে কোনো পরিবর্তন হবে না। সৌদি আরব সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে ব্রিফিং করছেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভি ফেসবুক পেজে। চ্যাম্পিয়ন্স লিগে আবারও মুখোমুখি হতে চলেছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ম্যাচ, সেখানে হবে না রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি লড়াই, তা যেন এক কথায় অসম্ভব। অন্তত গেল 5 মৌসুম বিবেচনায় নিলে এই বিগ ভোল্টেজ গেমের বাইরে যাওয়ার সুযোগ নেই। স্বয়ং ফুটবল ঈশ্বরও যেন তাই চান, নতুবা লটারি ভাগ্যে কেনই বা ইংলিশ জায়ান্টদের দাঁড় করাবেন স্প্যানিশ বনেদিয়ানার সামনে। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ পর্ব শেষে সুইজারল্যান্ডের নিয়নে বসেছিল রাউন্ড অফ 16-এর ড্র, যেখানে 16 দল খুঁজে নিয়েছে একে অপরকে। রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটি হেঁটেছে পুরনো পথে। এর আগে 2019-20 মৌসুমেও শীর্ষ 16তে দেখা হয়েছিল দু দলের। সেবার রিয়াল মাদ্রিদকে 2 লেগে 4-2 ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ম্যানচেস্টার সিটি। এবারের লটারি পিএসজিকে সুযোগ তৈরি করে দিয়েছে প্রতিশোধ নেয়ার। ইউসিএল চ্যাম্পিয়নরা ক্লাব বিশ্বকাপের নতুন ফরম্যাটে খেলতে গিয়ে চেলসির কাছে হয়েছিল ধরাশায়ী। ভাগ্য এবার তাদের মুখোমুখি দাঁড় করিয়েছে রাউন্ড অফ 16-এই। মার্কিন যুক্তরাষ্ট্রে শিরোপা হারানোর দুঃখে কিছুটা হলেও সান্ত্বনার প্রলেপ লাগানোর সুযোগ পাচ্ছে প্যারিসিয়ানরা। চেলসির ফর্মই আত্মবিশ্বাসী করছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের। শীর্ষ 16তে সমানে সমান টক্কর হবে অ্যাথলেটিকো টটেনহ্যামের। লটারি ভাগ্যে তারা এখন একে অপরের প্রতিপক্ষ। সেই দিক থেকে সুবিধাজনক অবস্থানে আছে ফুটবল ক্লাব বার্সেলোনা। নকআউট ফেজে তাদের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড। গেল মৌসুম দুর্দান্ত কাটালেও এবার ভালো অবস্থানে নেই ইংলিশ ক্লাবটি। সেই হিসেবে বলা যায় বেশ হেসে খেলেই পরের পর্ব নিশ্চিত করতে পারে বার্সা। রাউন্ড অফ 16-এ তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে লিভারপুল, বায়ার্ন মিউনিখ এবং আর্সেনাল। এদের মধ্য থেকে সুবিধাজনক অবস্থানে গানার্স, তারা মুখোমুখি হবে ছন্দহীন লেভারকুসেনের বিপক্ষে। টার্কিশ ক্লাব গ্যালাতাসারাইকে পেয়ে বেশ আনন্দিতই লিভারপুল। আর শীর্ষ 8 নিশ্চিত করার লড়াইয়ে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ আতালান্তা। ইতালিয়ান সেরিয়ার একমাত্র ক্লাব হিসেবে তারা প্রতিনিধিত্ব করছে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ 16-তে। এস এম ইকবাল, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। টেবিলের শীর্ষ 4-এ জায়গা করে নেওয়ার লক্ষ্যে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। অলরেডদের প্রতিপক্ষ রেলিগেশন অঞ্চলে থাকা ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় শনিবার রাত 9টায়। অন্যদিকে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমাতে ম্যানচেস্টার সিটি লড়বে লিডস ইউনাইটেডের বিপক্ষে। এই ম্যাচটি শুরু হবে রাত 11:30টায়। টানা 5 জয়ে চ্যাম্পিয়নের মতোই নতুন মৌসুম শুরু করেছিল লিভারপুল। এরপরই ছন্দপতন। ইপিএল এ 7 ম্যাচের 6টাতেই হার। ম্যানচেস্টার ইউনাইটেডকে পেছনে ফেলে এককভাবে ইংল্যান্ডের শীর্ষ লিগের সর্বোচ্চ 21তম শিরোপার স্বপ্নটাও সেখানেই কার্যত শেষ হয়ে যায় অলরেডদের। তবে সেই ধাক্কা অনেকটাই সামলে উঠেছে আর্নে স্লট বাহিনী। চলতি বছর ইপিএল এ খেলা 9 ম্যাচের 2টিতেই হেরেছে লিভারপুল। এবার তাদের সামনে রেলিগেশন অঞ্চলে থাকা ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। লন্ডনের ক্লাবটির বিপক্ষে ম্যাচে বরাবরই ফেভারিট লিভারপুল। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন, কারণ লিভারপুলের ইনজুরি সমস্যা। মৌসুম শুরুর আগে কাগজে কলমে দুর্দান্ত একটা স্কোয়াড গড়লেও ইনজুরির কারণে পছন্দের একাদশ মাঠে নামাতে পারছেন না আর্নে স্লট। রেকর্ড অর্থে দলে ফেরানো আলেকজান্ডার ইজাক, ফ্লোরিয়ান উইটস, জেরেমি ফ্রিম্পংরা চোটের জন্য খেলতে পারবেন না এই ম্যাচে। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য হুগো ইকেতিকের ফর্ম কিছুটা সুস্থির। এছাড়াও ছন্দে আছেন ইজিপশিয়ান তারকা মোহাম্মদ সালাহ। ওয়েস্ট হ্যামের বিপক্ষে শেষ 10 ম্যাচে অপরাজিত অলরেড। এবার নিজেদের মাঠ অ্যানফিল্ডে সেই রেকর্ড ধরে রাখতে চাইবে লিভারপুল।
আরেক ম্যাচে লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। 28 ম্যাচ খেলে 61 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে সিটিজেনদের সংগ্রহ 56 পয়েন্ট। লিগের শিরোপার রেসে টিকে থাকতে এই ম্যাচ জিততেই চাইবে পেপ গার্দিওলার দল। লিডসকে হারালে গানারদের সঙ্গে তাদের ব্যবধান দাঁড়াবে 2 পয়েন্ট। লিডসের বিপক্ষে পরিসংখ্যান নিজেদের পক্ষেই পাচ্ছে সিটি। শেষ 5 ম্যাচে দ্য হোয়াইটসদের বিপক্ষে আছে জয়। সঙ্গে ইপিএলে গেল 15 ম্যাচে মাত্র একবার হারতে হয়েছে গার্দিওলা বাহিনীকে। ইনজুরির কারণে জেরেমি ডোকো, জেস্কো গাভার্দিওলদের না পেলেও খুব একটা সমস্যা হওয়ার কথা না সিটিজেনদের। চলতি মৌসুমে ইপিএলে 27 ম্যাচে 22 গোল করে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা আর্লিং হল্যান্ড। প্রতিপক্ষের মাঠে খেলা হলেও এই ম্যাচে স্কোরশিটে নাম তুলতে চাইবেন নরওয়েজিয়ান গোল মেশিন। ফাহিম ইসলাম, সময় সংবাদ। লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান সুসংহত করতে ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটির কোচ হিসেবে 100তম ম্যাচটা জয় দিয়ে রাঙাতে চান হ্যান্সি ফ্লিক। ম্যাচ শুরু হবে রাত 9:15টায়। এদিকে বুন্দেসলিগায় বিগ ম্যাচে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। এই ম্যাচ মাঠে গড়াবে রাত 11:30টায়। এবারের লা লিগায় পয়েন্ট টেবিলের টপ স্পট যেন মিউজিক্যাল চেয়ার। কখনো শীর্ষে বার্সেলোনা, কখনো আবার রয়্যাল মাদ্রিদ। এই মুহূর্তে সমান সংখ্যক ম্যাচ খেলে মাত্র 1 পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে বার্সা। সাময়িকভাবে হলেও ব্যবধানটা 4-এ নিয়ে যাওয়ার সুযোগ কাতালানদের সামনে। যদিও কাজটা মোটেও সহজ হবে না। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল। মুখোমুখি 57 দেখায় 35 বারই তাদের বিপক্ষে জয় পেয়েছে বার্সেলোনা, কিন্তু সাম্প্রতিক পরিসংখ্যান নেই অনুকূলে। ভিয়ারিয়ালের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ জয় 2022 সালের অক্টোবরে। এর মাঝে ক্যাম্প নুতে 2 লিগ ম্যাচের 2টিতেই জিতেছে ইয়েলো সাবমেরিন বাহিনী। এবারও তারা খেলছে দারুণ, আছে লিগ টেবিলের 3 নম্বরে। তার উপর বার্সাও নেই সেরা ছন্দে। কদিন আগেই ব্যাক টু ব্যাক ম্যাচ হারের তিক্ততা পেয়েছে। কোপা দেল রেতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে 4-0 গোলে হয়েছে বিধ্বস্ত। লা লিগায় হেরেছে জিরোনার মতো দলের বিপক্ষে। যদিও এরপর লেভান্তেকে 3-0 গোলে হারিয়ে কামব্যাকের আভাস দিয়েছে কাতালান জায়ান্টরা। কঠিন 2 সপ্তাহ গেছে, আপনাকে সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। ভিয়ারিয়াল কঠিন প্রতিপক্ষ, ভালো খেলোয়াড় আছে ওদের, জয়টা খুব দরকার। বার্সেলোনার হেড কোচ হিসেবে 100তম ম্যাচে নামতে যাচ্ছেন হ্যান্সি ফ্লিক। প্রায় 2 বছরের জার্নিতে অনেক চ্যালেঞ্জ সামনে এসেছে, তবে স্প্যানিশ ক্লাবটিতে প্রতি মুহূর্ত উপভোগ করেছেন বলে জানান জার্মান কোচ। এখানে সময়টা দারুণ কাটছে। প্রতিদিন ফুটবলারদের সঙ্গে আমার স্টাফদের নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি, ভালো লাগছে। বার্সাকে কোচিং করানো আমার জন্য সম্মানের। 100তম ম্যাচের আগে ফ্লিকের জন্য ভালো খবর হচ্ছে অনুশীলনে ফিরেছেন গাভি। যদিও ইনজুরির কারণে গত বছর আগস্ট থেকে মাঠের বাইরে থাকা মিডফিল্ডারকে ভিয়ারিয়ালের বিপক্ষে তড়িঘড়ি করে নামাতে চান না তিনি। নতুন করে ইনজুরিতে ডি ইয়ং, ওলমো ও ইয়ং এর পরিবর্তে শুরুর একাদশে থাকবেন ফার্মিন লোপেজ ও পেদ্রি। লেভান্তের বিপক্ষে ভালো পারফরমেন্স উপহার দেয়া ক্যান্সেলোকেও দেখা যাবে শুরুর একাদশে। ইয়ামাল, রাফিনিয়া, লেভানডস্কিরা তো থাকছেনই। এদিকে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড বিগ ফাইটের রোমাঞ্চ বুন্দেসলিগায়। পয়েন্ট টেবিলের শীর্ষ দল বায়ার্ন, 2-এ ডর্টমুন্ড। তবে পাক্কা 8 পয়েন্টে এগিয়ে বাভারিয়ানরা। এই ম্যাচে তাদের হারাতে পারলে ব্যবধান 5-এ নামাতে পারবে বরুসিয়ানরা। সময়টা একেবারে ভালো যাচ্ছে না ডর্টমুন্ডের। আতালান্তার কাছে 4-1 গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে নিয়েছে বিদায়। এরপর বুন্দেসলিগায় লাইপজিগের সঙ্গে ড্র করে হারিয়েছে পয়েন্ট। আর এই সুযোগটাই নিতে চাইবে বায়ার্ন। টানা 4 জয় পেলেও ডিফেন্স নিয়ে দুশ্চিন্তা কোচ ভিনসেন্ট কোম্পানির। সবশেষ 8 লিগ গেমে 10 গোল হজম করেছে তার দল। আক্রমণভাগে হ্যারি কেইন, মুসিয়ালা, দিয়াজরা তাই চাইবেন শুরুতেই দলকে লিড এনে দিতে। মাকসুম আলম খান, সময় সংবাদ। পুয়ের্তো রিকোবাসীকে এক স্মরণীয় রাত উপহার দিলেন লিওনেল মেসি। প্রাক মৌসুম চ্যাম্পিয়ন্স ট্যুরের ম্যাচে ইকুয়েডরের ক্লাব ইন্ডিপেন্দিয়েন্তেকে 2-1 ব্যবধানে হারিয়েছে MLS কাপ চ্যাম্পিয়নরা। যে ম্যাচে গোল করেছেন লিওনেল মেসি। মাঠে বসে সরাসরি মেসির ম্যাচ দেখে স্বপ্ন পূরণের আনন্দে ভেসেছে হাজারো দর্শক। পুয়ের্তো রিকোতে এক প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়েছেন হাজারো দর্শক। পেলে, ম্যারাডোনার পর বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি খেলেছেন তাদের মাঠে। বায়ার্নের এস্তাদিও হুয়ান রামনে ম্যাচের শুরু থেকে ছিল ইন্টার মায়ামির দাপট। মেসিদের ম্যাচ দেখতে স্টেডিয়াম ছিল ফুল হাউস। এগিয়ে যেতেও বেশি সময় নেয়নি হাভিয়ার মাসচেরানোর দল। একাডেমির বেশ কজন ফুটবলারের মূল দলে অভিষেক করান আর্জেন্টাইন কোচ। সেই আস্থার প্রতিদান দিয়েছেন মায়ামির একাডেমির ফুটবলার সান্তিয়াগো মোরালেস। 16 মিনিটে এগিয়ে নেন দলকে।
তবে সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন লিওনেল মেসি। গ্যালারি ভরা দর্শককে হতাশ করেননি আর্জেন্টিন মহাতারকা। 70 মিনিটে স্কোর শিটে নাম তোলেন। পেনাল্টি থেকে দলের হয়ে দ্বিতীয় গোল করেন লিওনেল মেসি। স্বাগতিক কোনো দল না খেললেও শুধু মেসিকে দেখতেই মাঠে এসেছিলেন হাজারো দর্শক। নিজেদের ঘরের মাঠে মেসির খেলা দেখা অনেকের কাছেই ছিল স্বপ্ন পূরণের মতো। সন্তানদের সঙ্গে এখানে থাকতে পারা আমার জন্য খুব আবেগের। এই স্মৃতি আমার সন্তানরা আজীবন মনে রাখবে। তাদের এই স্বপ্ন পূরণ করতে আমাকে আর্থিকভাবে ত্যাগ স্বীকার করতে হয়েছে, তবে তাদের আনন্দ দেখে আমার ভালো লাগছে। আশা করছি এমন আয়োজন পুয়ের্তো রিকোর ফুটবলকে বিশ্বকাপের মঞ্চে নিয়ে যেতে পারবে। গ্যালারিতে বসে যারা মেসির খেলা দেখেছে তারাই ভবিষ্যতে মাঠ মাতাবে। দেশের ফুটবলের বিকাশ দেখে আমি গর্বিত। মেসির মতো কিংবদন্তি পুয়ের্তো রিকোতে এসে খেলেছেন, এটা অনেক সম্মানের। ছোট থেকে তাকে দেখে বড় হয়েছি, তাই এখানে থাকতে পেরে আমি খুবই খুশি, আনন্দিত। পুয়ের্তো রিকোতে এই ম্যাচ হওয়ার কথা ছিল গেল 13 ফেব্রুয়ারি, কিন্তু মেসির চোটের জন্য ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়। আয়োজকদের জন্য এই ম্যাচ আয়োজন ছিল বেশ চ্যালেঞ্জের। গেল এক সপ্তাহ অনেক পরিশ্রম হয়েছে। আমি ঈশ্বর, আমার পুরো টিম, সরকারি ও বেসরকারি খাতের সবাইকে ধন্যবাদ জানাই। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই মেসি, ইন্টার মায়ামি ও ইন্ডিপেন্ডিয়েন্তে দেল ভ্যালেকে পুয়ের্তো রিকোতে আনা সম্ভব হয়েছে। এটা শুধু একটা প্রীতি ম্যাচ নয়, এটা পুয়ের্তো রিকোর ফুটবল প্রেমীদের জন্য এক অবিস্মরণীয় স্মৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণার উৎস। এই ম্যাচ দিয়ে শেষ হলো মেসিদের প্রস্তুতি পর্ব। আগামী সপ্তাহে মেজর লিগ সকারে অরল্যান্ডো সিটির মুখোমুখি হবে মেসি সুয়ারেজরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এদিকে অবশেষে গোলের দেখা পেলেন নেইমার জুনিয়র। ব্রাজিলের শীর্ষ লিগ সিরিয়াতে তার জোড়া গোলে ভাস্কো দা গামাকে 2-1 ব্যবধানে হারিয়েছে সান্তোস। মাঠে শুধু জয় নয়, গোল করে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন নেইমার। সেরা ছন্দে ফিরে জায়গা করে নিতে চান কার্লো অ্যাঞ্চেলোত্তির 2026 বিশ্বকাপ স্কোয়াডে। সেই সঙ্গে বর্ণবাদী আচরণের বিরুদ্ধে সতীর্থ ভিনিসিয়াস জুনিয়রের পাশে দাঁড়িয়েছেন নেইমার। অস্ত্রোপচার ও পুনর্বাসনের জন্য প্রায় 2 মাসের বেশি সময় মাঠের বাইরে ছিলেন নেইমার জুনিয়র। দীর্ঘ অপেক্ষার পর গেল 16 ফেব্রুয়ারি মাঠে ফিরেছিলেন তিনি। তবে প্রথম ম্যাচে ক্লাব বড় ব্যবধানে জিতলেও গোলের দেখা পাননি নেইমার। এক অ্যাসিস্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। এর পরের ম্যাচে মুদ্রার উল্টো পিঠ দেখতে হয় নেইমারের ক্লাব সান্তোসকে। নোভো হরিজন্তিনোর কাছে হেরে বিদায় নেয় পাউলিস্তা চ্যাম্পিয়নশিপ থেকে, যার প্রভাব পড়ে নেইমারের উপর। তাকে নিয়ে শুরু হয় সমালোচনা। পারফরমেন্সের বিচারে নেইমারকে 2026 বিশ্বকাপে জায়গা দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন অনেক ব্রাজিলিয়ান ভক্ত। তবে এক ম্যাচ পর সকল সমালোচনার জবাব দিলেন নেইমার। ব্রাজিলের শীর্ষ লিগ সিরিয়াতে তার অসাধারণ নৈপুণ্যে প্রথম জয় পেয়েছে সান্তোস। ভাস্কো দা গামার বিপক্ষে ঘরের মাঠে 25 মিনিটের মাথায় গোলের দেখা পান নেইমার। দুর্দান্ত ফিনিশিংয়ের পর গ্যালারিতে দর্শকদের চুপ থাকার ইঙ্গিত দেন তিনি। তবে 43 মিনিটে সমতায় ফেরে ভাস্কো দা গামা। 61 মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন নেইমার জুনিয়র। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান ক্রীড়া চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দর্শকদের সমালোচনার জবাব দেন তিনি। গত সপ্তাহে ম্যাচ হারার পর অনেকেই বলেছিল আমি নাকি বিশ্বের সবচেয়ে খারাপ খেলোয়াড়। আজ আমি 2 গোল করেছি এবং এটা আমার ক্যারিয়ারের জন্য দরকার ছিল। এটাই ফুটবল। একদিন আপনি খারাপ কিংবা অবসর নেওয়ার মতো খেলোয়াড়, পরের দিনই আবার তারাই বলবে আপনাকে বিশ্বকাপে যেতেই হবে। আপাতত বিশ্বকাপ ঘিরেই পরিকল্পনা সাজাচ্ছেন নেইমার জুনিয়র। যে করেই হোক কার্লো অ্যাঞ্চেলোত্তির দলে জায়গা করে নিতে চান এই তারকা। নিজেকে প্রস্তুত করতে পরিশ্রম করে যাচ্ছি, সেরা ছন্দে ফিরতে চাই। এবছর এটি ছিল আমার 3য় ম্যাচ, আর পুরো 90 মিনিট খেলেছি মাত্র 2য়বার। শেষ দিকে একটু পেশিতে টান ধরেছিল, তবে এটাও প্রক্রিয়ারই অংশ, এতে কোনো ঝামেলা নেই। ম্যাচের দ্বিতীয় গোল করেই ভিনিসিয়াস জুনিয়রের মতো উদযাপন করেছেন নেইমার। সম্প্রতি ভিনির সঙ্গে ঘটে যাওয়া বর্ণবাদী আচরণের পর সতীর্থের পাশে দাঁড়িয়েছেন তিনি। দ্বিতীয় গোলের উদযাপনটা ছিল ভিনির জন্য। পর্তুগালে সে যখন বর্ণবাদের শিকার হয়েছিল তখন আমি তাকে বলেছিলাম এরপর গোল করলে একইভাবে উদযাপন করতে, এবং আমিও একইভাবে উদযাপন করেছি। এদিকে ভাস্কো দা গামার বিপক্ষে জয়ের পরেও ব্রাজিলিয়ান লিগ সিরিয়ার 13তম স্থানে আছে নেইমারের ক্লাব সান্তোস। 4 ম্যাচে তাদের পয়েন্ট 4। ফাহিম ইসলাম, সময় সংবাদ। অনুষ্ঠিত হলো বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল, যেখানে উপস্থিত ছিলেন ক্রীড়াঙ্গনের ব্যক্তিরা। ক্রিকেট, ফুটবল, হকি, হ্যান্ডবল, অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তাদের সঙ্গে ছিলেন সাবেক ও বর্তমান ক্রীড়াবিদরা। এই সময় ইফতারে উপস্থিত হন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, বর্তমান বোর্ডের পরিচালক ফারুক আহমেদ, আমজাদ হোসেন সহ ক্রীড়াঙ্গনের কর্তা ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন তামিম। ছিলেন আগের বোর্ডের কর্তারাও। সাবেক বর্তমান ক্রীড়াবিদদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় বিএসজে এর ইফতার অনুষ্ঠান। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিসিবির কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে নতুন বোর্ড গঠনের আহ্বান খালেদ মাহমুদ সুজনের। মাঠে নিয়মিত খেলা রাখতে আমিনুল হকের দৃষ্টি আকর্ষণ। নিজেদের পায়েই কুড়াল চালালো নিউজিল্যান্ড। সুবিধাজনক অবস্থানে থেকেও ইংল্যান্ডের কাছে হারল 4 উইকেটে। ব্ল্যাক ক্যাপদের হারে বিশ্বকাপে টিকে রইল পাকিস্তান। এবং বৈরী আবহাওয়া উপেক্ষা করে সিডনিতে অনুশীলন বাংলার মেয়েদের। এএফসি নারী এশিয়ান কাপের জন্য শেষ মুহূর্তে প্রস্তুতি। 3 মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু মিশন। এই ছিল খেলার সময়। এরপর দেখবেন প্রবাসের সময়, সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। মাকসুম, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।